টার্গেট থাকবে আপনাকে পরিপূর্ণ একটা নির্দিষ্ট গাইডলাইন বা একটা নির্দিষ্ট পন্থায় নিয়ে আসা। আর সেকেন্ড টার্গেট থাকবে যাতে করে আপনি কন্টিনিউয়াসলি পড়ার টেবিলে লেগে থাকতে পারেন। আর থার্ড টার্গেট থাকবে যে আমি যেহেতু ওয়াদা করতেছি, তার মানে আমাকে ওয়াদা কি করতে হবে, পরিপূর্ণতা দিতে হবে। এখানে আমি মনে করি আজকের এই সেশনে তারাই রয়েছেন যারা নিজের ভেতরটাকে পরিশুদ্ধ করতে চান, যারা নিজের ভেতরটাকে একদম গুছালো একটা ফরম্যাটে নিয়ে আসতে চান। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, হাম্বল রিকোয়েস্ট, ওয়াদা করে ফেলি, পড়াশোনা করব, সফল হতে হবে। আমরা আমাদের ব্যক্তিত্বের পরিচয় তৈরি করার জন্য অনবরত পরিশ্রম করব। আচ্ছা, আমি প্রথমত, আমরা চাকরি না পাওয়ার পেছনে আমাদের চারটা বড় যে ভুল, এই ভুলগুলোর কারণে কিন্তু আমরা নর্মালি চাকরি পাই না। আর চাকরি পাওয়ার জন্য আমাদের যে লাইফ, এই লাইফটাকে যে একটা ডেইলি লাইফ রুটিনে মেনটেন করতে হয়, এটা আমরা অনেকে বুঝি না। সো যার কারণেই কিন্তু আমরা সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভুগি এবং আমরা হচ্ছে নিজেকে কখনো গুছালো একটা ফরম্যাটে নিয়ে আসতে পারি না। তো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, প্রতিটা পয়েন্টকে আজকে আমরা খাতায় লিপিবদ্ধ করার চেষ্টা করব। প্রতিটা পয়েন্টকে, যে এই ভুলগুলো আমরা আর কখনো করব না, এই ভুলগুলো আর কখনো আমরা করতে চাই না। দেখেন, এই জব মেডিসিনে অনেক স্টুডেন্ট রয়েছে, অনেকে কোর্স করে, কিন্তু কোর্স এনরোল করার পর যে কন্টিনিউয়াসলি ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে, নিয়ম অনুসরণ করে রুটিন মাফিক ক্লাস করতে হবে, এই মন মানসিকতা অনেকের নেই। আবার অনেকে চিন্তা করে যে আমার কোর্স একটা এনরোল করেছি, এটা তো আমার, রেকর্ড হোক না, আমি পরবর্তীতে করে নিব। কিন্তু রেকর্ড জমতে 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 কোনো এক সময় গিয়ে দেখা যায় যে আর এই ক্লাস করা হয় না, পুরো কোর্সটাই কিন্তু নষ্ট হয়ে যায়। পরক্ষণে আবার এই স্টুডেন্টটাই কমেন্ট করে বলে যে জব মেডিসিনে ভর্তি হয়েছিলাম, জব মেডিসিন ভুয়া, জব মেডিসিন আমাকে খারাপ সার্ভিস দিয়েছে। আলটিমেটলি কসম আল্লাহর, আমরা সব সময় চেষ্টা করি মানে সবচেয়ে সেরাটা স্টুডেন্টদেরকে দেওয়ার জন্য। কেন জানেন? কারণ আমি এটা সবসময় ফিল করি যে স্টুডেন্টদেরকে যদি আমরা সেরা কিছু দেই, তাহলে এই স্টুডেন্টরা সেরা কিছু নিয়ে আমাদের নামে সুনাম পুরো বাংলাদেশে কি করবে, ছড়ায় বেড়াবে। যে না, জব মেডিসিন ভালো একটা প্রতিষ্ঠান, জব মেডিসিনে বেটার সার্ভিস পেয়েছি। আপনি এক ম্যাথের মধ্যে দেখেন, এক ম্যাথে তিনটা টিচার তিনটা পার্টের উপর আমরা জব মেডিসিনে রেখেছি। আপনি এক জিকে পার্টের উপর দেখেন, জিকে আন্তর্জাতিক আলাদা, বাংলাদেশ অ্যাফেয়ার্স আলাদা, সবগুলোর জন্য আলাদা 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 পার্ট বাই পার্ট টিচাররা ক্লাস নেয়। ইংলিশের জন্য আপনি দেখেন, ইংলিশের জন্য পার্ট বাই পার্ট টিচার রয়েছে। তো প্রতিটা স্টেপে যে টিচার যে সিস্টেমে সবচেয়ে বেশি দক্ষ, ওই টিচারকে দিয়েই কিন্তু আমরা ক্লাস নিয়ে থাকি। তারপরেও আমাদেরকে কথা শোনা লাগে, কিন্তু দিন শেষে মাথায় রাখবেন যে আসলে ভেতর থেকে যদি আপনি উপলব্ধি করেন দোষটা আপনার, এই দোষগুলোকে আজকে আমি শুধরাই দেওয়ার চেষ্টা করব এবং পড়াশোনার টেবিলে স্ট্রেটলি আমরা বসার চেষ্টা করব। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমরা আলোচনার প্রেক্ষাপটে চলে আসি। প্রথমত আমরা যে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমরা আহ, আহ, চারটা ভুলের কারণে আমরা নিবন্ধন জবটা নিশ্চিত করতে পারবো না, বা অন্যান্য কোনো সকল জবের ক্ষেত্রে কিন্তু এই একটাই, মানে এই চারটা ভুলই আমরা সবসময় বেশি করে থাকি। তো এই চারটা ভুলের মধ্যে প্রথম যে ভুলটা, একটু মনোযোগ দিব, কিন্তু প্রতিটা ভুলকে আমরা একটু শুধরে নেওয়ার চেষ্টা করব এবং আমরা ঠান্ডা মাথায় জিনিসগুলোকে অবজারভেশন করার চেষ্টা করব। এই প্রথম ভুলটাই হচ্ছে নেক্সট। নেক্সট বলতে কি বোঝাচ্ছি আমি, ধরেন আপনি পড়তে বসছেন, পড়ার সময় আপনি চিন্তা করতেছেন যে না, আমি আজকে না, আগামীকাল থেকে পড়া শুরু করব। এবং যখন আগামীকালকে আসতেছে, আগামীকালকে যখন আপনি পড়তে বসতেছেন, সেম সিমিলার ভাবে আপনি চিন্তা করতেছেন যে না, আগামীকাল থেকে পড়তে বসবো। মানে আপনি 2 ঘন্টা পড়ার পর মনে হচ্ছে আগামীকালকে 4 ঘন্টা পড়বো। আবার আগামীকালকে যখন আপনি 2 ঘন্টা পড়তেছেন, পরের দিনের জন্য ওয়াদা করে ফেলতেছেন যে পরের দিন আপনি 10 ঘন্টা পড়বেন। কিন্তু আলটিমেটলি নেক্সট নেক্সট করতে 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 1 ঘন্টা আধা ঘন্টা কোনোদিন পড়তেছেন, কোনোদিন পড়তেছেন না। এভাবে যাইতে 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 কিন্তু গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট হয়ে যায়, পরীক্ষা সন্নিকটে চলে আসে। পরীক্ষার হলে ঢোকার সময় মনে হয় যে না, আমার প্রস্তুতিটা ভালো নাই, আমি যদি আরেকটু ভালো করে পড়তে পারতাম আমার চাকরিটা হইতো। তাইলে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল, প্রথম ভুলটা হচ্ছে নেক্সট। এটা থেকে শুধরানোর ওয়ে কি, আমি শুধরানোর ওয়েও আপনাকে বলে দিব। এটার জন্য শুধরানোর ওয়ে হচ্ছে, আমাকে একটা ডেইলি লাইফ রুটিন করতে হবে, যে ডেইলি লাইফ রুটিনটা আমি হচ্ছে সবার শেষে রেখেছি। এই ডেইলি লাইফ রুটিন মেনটেন করে আপনার লাইফটাকে বিল্ড করতে হবে। তাইলে প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আপনার কাজে লাগবে। আপনি একজন গৃহিণী, তার জন্য আপনার স্পেসিফিক একটা রুটিন ফলো করতে হবে। আপনি একজন ফ্রেশার স্টুডেন্ট, তারপরেও আপনাকে স্পেসিফিক একটা রুটিন ফলো করতে হবে। আপনি পার্ট টাইম জব করেন, তারপরেও আপনাকে স্পেসিফিক একটা রুটিন ফলো করতে হবে। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, তারাই দিন শেষে সফল হয় যারা বাবা মার কষ্টটাকে ফিল করতে পারে, যারা নিজের ব্যক্তিত্বের পরিচয় তৈরি করার জন্য অনবরত প্রতিটা সময়, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডকে কাজে লাগাতে পারে। আপনার প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডকে কাজে লাগাতে হবে। আপনি হেলায় বেলায় সময় নষ্ট করে যদি বলেন যে না, আমি সফল হব, এটা আসলে কখনো সম্ভব নয়। সফলতার জন্য অনবরত একঘেয়েমি পরিশ্রম দরকার।
আজকে শুরু করেছি মানে আজকে থেকেই আমি রুটিন ভাবে পড়াশোনা করব। আজকে পড়াশোনা শুরু করেছি মানে আজকে থেকেই আমার জার্নি শুরু। আজকে থেকে আমি আগামী 5 মাসের মধ্যে একটা চাকরি লুফে নিয়ে আমার ব্যক্তিত্বের পরিচয় তৈরি করব। নট 5 বছর ধরে পড়াশোনা করব, নট 2 বছর ধরে পড়াশোনা করব, অনলি ফর 5 মান্থ পড়াশোনা করব। আমি নর্মাল একটা জব পরীক্ষায় টিকে, সরকারি চাকরি পরীক্ষায় টিকে, নিবন্ধনের কলেজের প্রভাষক হয়ে, স্কুলের শিক্ষক হয়ে আমি আমার ব্যক্তিত্বের পরিচয় তৈরি করব। এরকম ওয়াদা করে পড়ার টেবিলে বসতে হবে, তাইলে আমরা সফল হতে পারবো। তাহলে প্রথম যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে নেক্সট, এই অপশন থেকে আমাদেরকে বের হইতে হবে। আমি কি কথা বুঝাতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা? তাহলে এই নেক্সট অপশন থেকে আমরা বের হওয়ার চেষ্টা করব। আমি করব, আমি পড়বো, কিন্তু আগামীকাল থেকে নো, আমি করব, আমি পড়বো, আজকে থেকে পড়বো, এখন থেকে পড়বো, এখন থেকে প্রতিটা সেকেন্ডকে কাজে লাগাবো, প্রতিটা মিনিটকে কাজে লাগাবো। তাহলে আমি রিয়েল স্টুডেন্ট, তাহলে আমি অনেক দ্রুত সফল হতে পারবো। আরে ভাই, যারা চাকরি পাচ্ছে তারা তো আমার মতো রক্তে মাংসে গড়া মানুষ, তারা যদি পায় তাহলে আমি পারবো না কেন? আমিও পারতাম, কিন্তু আমার মধ্যে গাফিলতি আছে দেখে আমি পারতেছি না। এটাই আমার সবচেয়ে বড় অভাব। আর আমাকে গুছানোর মতো কোনো সিস্টেম নেই। তো আমি আজকে থেকে গুছালো হব। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, সবার শেষের দিকে অনেক মজার কিছু জিনিস রয়েছে। ওকে, হ্যাঁ, নিয়োগের অপেক্ষায় থাকার দরকার নেই, একটু মনোযোগ দিব। এরপরে দেখেন 2 নাম্বার ভুল, মনোযোগ নেই। মনোযোগ কিভাবে থাকবে ভাই? 2 নাম্বার ভুলটা হচ্ছে আমরা যখন পড়তে বসি পরে মনোযোগ পাই না। আচ্ছা, ধরেন আপনি পড়ার সময় বা পড়া শুরু করার আগে যদি এই হারামজাদারে হাতে নেওয়ার পর আপনি সুন্দর করে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা জাহিদ সাহেব বা হচ্ছে ধরেন আপনি পরিমণির কয়টা বিয়ে হয়েছে, হিরো আলমের কয়টা গার্লফ্রেন্ড আছে, আমার নাই কেন, আমি কি করব, হ্যাঁ, তারপরে অমুক নায়িকা এত সুন্দর নাটক করেছে, আমি পারি না কেন। ভাই, আপনি যখন এই বাজারের আগডুম বাগডুম ঘোরাডুম এবং আজে বাজে জিনিসগুলো একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা এই মোবাইল ফোনে দেখার পরে যখন আপনি পড়তে বসবেন, আপনার পরে মনোযোগ কিভাবে আসবে আপনি বলেন? আপনার তো মাইন্ডটা এক কেন্দ্রিক হওয়া উচিত, আপনার মন মানসিকতা তো এক কেন্দ্রিক হওয়া উচিত, কিন্তু আপনি মন মানসিকতাকে যদি সব কেন্দ্রিক করতে চান, আবার যদি পড়াশোনাও করতে চান, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব না। বাংলাদেশে গবেষণা করে দেখা গেছে যে বাংলাদেশের প্রায় 60% স্টুডেন্ট শুধুমাত্র 6 ঘন্টা প্লাস ফেসবুক ইউজ করে। তা আপনি 6 ঘন্টা ফেসবুক আর ইউটিউব যদি ইউজ করেন, তাহলে আপনি যখন পড়তে বসবেন আপনার এই পড়ায় মনোযোগ থাকবে কেন? হোয়াই? আপনাকে সবার আগে এই ডিভাইসটাকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। এই ডিভাইসটাকে স্পেসিফিক টাইম দেন। হ্যাঁ, আপনি ডিভাইস ইউজ করেন, আপনার মাথায় থাকবে যে আমি দিনে সর্বোচ্চ 2 ঘন্টা এই ডিভাইসটাকে ইউজ করব, কিন্তু স্পেসিফিক এই টাইমের মধ্যে আমি এই ডিভাইসটাকে ইউজ করব। এর বাইরে এই ডিভাইসটাকে আমি আর কখনো ইউজ করব না। তাহলে আপনি আপনার লাইফটাকে গুছালো ফরম্যাটে নিয়ে আসতে পারবেন। কারণ এই ডিভাইসটাকে আপনি যত বেশি ইউজ করবেন, আপনার মনোযোগ তত বেশি হারিয়ে যাবে, আপনার পড়াশোনার কনসার্ন তত বেশি নষ্ট হবে। এই মোবাইল ফোন এমন একটা জিনিস, পড়ার সময় যদি এটাকে আপনি সুইচ অফ করে না রাখেন বা হচ্ছে নোটিফিকেশন অফ করে না রাখেন, একটু টুং টুং শব্দ হইলেও আপনার পড়ার মোটিভেশন নষ্ট হয়ে মোবাইলটা হাতে নিতে মন চাবে, যে মোবাইলটা কে মেসেজ দিল দেখি, কি নোটিফিকেশন আসলো দেখি। এই মোবাইলটা হাতে নেওয়ার সাথে সাথে আপনার 2 ঘন্টা সময় নষ্ট হবে, 1 ঘন্টা সময় নষ্ট হবে, 3 ঘন্টা সময় নষ্ট হবে। তো এই সময়গুলোকে আপনাকে কি করা যাবে না? নষ্ট করা যাবে না। আমরা কিন্তু গুরুত্বপূর্ণ সময়গুলোকে এভাবেই নষ্ট করি। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, হাম্বল রিকোয়েস্ট করব, আমাদেরকে এই ইলেকট্রনিক্স যে ডিভাইস রয়েছে, এই ডিভাইসকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, স্পেসিফিক একটা নির্দিষ্ট টাইমে এই ডিভাইসকে ইউজ করতে হবে। সো এই ডিভাইস থেকে আমাদেরকে কি করতে হবে? দূরে থাকতে হবে। এটা কিন্তু আমাদের লাইফটাকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর করে দেয়। এই ডিভাইস থেকে মুক্ত থাকতে হবে। এরপরে ট্রল বা হট টপিক নিয়ে কিন্তু আমরা বেশি চিন্তিত থাকি। ধরেন আজকে বাংলাদেশে কেউ ভাইরাল হয়েছে, তাজু ভাই, অমুক ভাই, তুমুক ভাই, তাকে নিয়ে আমরা চিন্তিত। আরে ও কি পোস্ট করলো দেখি একটু, আরে ও কি লিখছে দেখি একটু। কেন ভাই? আপনি একজন বেকার স্টুডেন্ট, আপনার টার্গেট হচ্ছে আপনার বেকারত্ব দূর করা, আপনার ব্যক্তিত্বের পরিচয় তৈরি করা। তা বাদ দিয়ে আপনি কে ট্রোল হইলো, কোথায় হট টপিক, কি আগডুম বাগডুম ঘোরাডুম, এগুলো আপনাকে দেখতে হবে কেন? আপনি একটা নির্দিষ্ট পন্থা অবলম্বন করেন, নির্দিষ্ট একটা রোডম্যাপ মেনটেন করে আপনি পড়াশোনা করেন, আপনার ফোকাস আপনি এক কেন্দ্রিক করেন, পড়াশোনা কেন্দ্রিক করেন। আপনি কেন বাহ্যিক কনসার্ন আউট করতেছেন? কেন আপনি কনসার্ন আউট করে বাইরের দিকে ফোকাস করতেছেন? নো, দরকার নেই। যেটা দরকার নেই সেদিকে আপনার ফোকাস করার কোনো প্রয়োজন নেই। তো ফোকাস রাখতে হবে একটা নির্দিষ্ট কেন্দ্রিক। কি বললাম? একটা নির্দিষ্ট কেন্দ্রিক আমাকে ফোকাস রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। 3 নাম্বার ভুল, একটু লিখে নিব আমরা। পড়তে বসলে আমরা যেটা করি, এটা আমি একটু আগেই বললাম, পড়তে বসলে আমরা কি করি? সাকিনা মেসেজ দিছে কিনা একটু দেখে লই।
পড়তে বসছে, আধা ঘন্টা পড়ার পর মনে হচ্ছে যে না আমার বেবি মেসেজ দিছে কিনা একটু দেখে নেই। এই বুইড়া বয়সে বিমরতি না করলে হয় না? এই বুইড়া বয়সে এসে আপনার ব্যক্তিত্বের পরিচয় তৈরি করার পর এরকম সকিনা 10টা সকিনার সাথে আপনি মেসেজ করেন, এরকম 10টা সকিনার ভাব এসে আপনার এখানে বসে থাকবে, এরকম 10টা রফিকের বাবা এসে আপনার আপনার অপেক্ষায় থাকবে। আপনি কেন এরকম করতেছেন? আপনি একজন মেয়ে, সফল হন না? আশেপাশে ভালো পরিবারের ছেলে আপনার জন্য রেডি হয়ে থাকবে। আপনি একজন মেয়ে, সমস্যা কি? আপনি একজন ছেলে, সফল হন না? সুন্দরী মেয়েদের বাবারা আপনার কাছে চলে আসবে, আপনাকে তাদের কাছে যাওয়া লাগবে না। ওরকম সকিনা রহিমার অভাব হবে না, ওরকম আব্দুর রহিম আব্দুল করিমের অভাব হবে না, পেয়ে যাবেন আপনি। কিন্তু দিন শেষে দরকার আপনার ব্যক্তিত্বের পরিচয়, ব্যক্তিত্বের পরিচয় তৈরি করতে হবে। আবার দিয়ে আমরা কি করি? সকিনা মেসেজ দিছস কিনা, শরীরটা ভালো না, আগামীকাল থেকে পড়বো, একটু ইউটিউব দেখে আস। কেন ভাই? এগুলো একটু ত্যাগ করতে হবে। এগুলো ত্যাগ না করলে আমরা কখনোই নিজেকে একটা নির্দিষ্ট রোড ম্যাপে রাখতে পারবো না। এরপরে দেখেন পড়ায় মনোযোগ আনার যে সাইকোলজি। আমি যখন পড়তে বসবো, আমার পড়ায় একটা স্পেসিফিক সিস্টেম, একটা সিগমেন্ট মেনটেন করে আমাকে পড়াশোনা করতে হবে। ধরেন আমি পড়াশোনা করতে চাচ্ছি, ওকে ডান, আমি পড়াশোনা করতে চাচ্ছি, তাইলে আমাকে পড়াশোনা কেন্দ্রিক মনোনিবেশ করতে হবে। পড়াশোনা কেন্দ্রিক মনোনিবেশ করতে হবে। পড়াশোনা কেন্দ্রিক মনোনিবেশ কি রকম? ধরেন আমি কলেজের প্রভাষক হতে চাই, আমার ড্রিম আমি কলেজের প্রভাষক হব, আমার ড্রিম আমি স্কুলের শিক্ষক হব, আমার ড্রিম সরকারি 10 থেকে 20তম গ্রেডের কোন একটা চাকরি পরীক্ষায় টিকবো, ওকে ডান। আমি আমার ড্রিম মিশনটাকে লিখে ফেলি, লেখার পর কোন সাবজেক্ট পড়বো তা নির্বাচন করে ফেলি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, মনোযোগ, মানে পড়াশোনায় মনোযোগ নিয়ে আসার। আমি আমার ফোকাস ঠিক রাখবো, ওকে ডান। কোন সাবজেক্ট পড়বো তা নির্ধারণ করব। এটা মানে কি জানেন? ধরেন আমি ভোর 6টায় উঠলাম, 6টা থেকে 8টা আমি কি করব, 8টা থেকে 10টা আমি কি করব, 10টা থেকে 12টা আমি কি করব, 12টা থেকে 1টা আমি কি করব, বা 12টা থেকে 2টা বা 3টা পর্যন্ত আমি কি করব। প্রতিটা সময়ের জন্য আমি কাজকে বিভক্ত করে দেব। কোন সময় কোন সাবজেক্ট পড়বো এটা আমি বিভক্ত করে ফেলবো। কিভাবে? ধরেন আজকে রাতে আপনি ঘুমাতে যাচ্ছেন, ঘুমানোর সময় আপনি আপনার ব্রেইনকে বলবেন, এই ব্রেইন বলো তোমার আগামীকালকে কি কাজ। ধরলাম আগামীকালকে আমার একটা বিয়ের দাওয়াত আছে 2 ঘন্টার, ধরলাম আমার আগামীকালকে বন্ধুদের সাথে আড্ডা বা পার্টি দিতে হবে 3 ঘন্টা, ও সমস্যা নেই, আপনি ওই 3 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা পার্টির জন্য রাখেন। আর বাকি সময় আপনি কোন সময় কোন সাবজেক্ট পড়বেন এটা আপনি লিখে ফেলেন। আপনি সময়কে ভ্যালু দেওয়া শুরু করেন। আপনি রাত 10টা পর্যন্ত যে পড়বেন, রাত 10টা পর্যন্ত বন্ধুদের সাথে এর মধ্যে কোন সময়টাতে আপনি আড্ডা দিবেন, স্পেসিফিক টাইমের স্পেসিফিক কাজকে আপনি নির্ধারণ করে ফেলেন। ধরেন আপনি যখন ভোর 6টায় উঠবেন, 8টা পর্যন্ত আপনি বাংলা পড়লেন, এখন যখন মনে হইলো যে না এই সময়টা আমাকে বাংলা পড়তে হবে, এই 6টা থেকে 8টার মধ্যে যদি আপনি অন্য কোনো কাজ করতে যান, আপনার ব্রেন আপনার নিজেকে বাধা দিয়ে বলবে তোমার এই সময় তো বাংলা পড়ার কথা, তুমি অন্যদিকে ফোকাস করতেছো কেন। আপনার 8টা থেকে 10টা ধরলাম আপনার কি জিকে পড়ার কথা, এই সময় আপনি হাঁটতেছেন, ঘুরতেছেন, বন্ধুর সাথে কথা বলতেছেন, আপনার ব্রেন আপনাকে হিট করে বলবে তোমার তো কথা ছিল 8টা থেকে 10টা তুমি জিকে পড়বা, তুমি এই সময় অন্য কাজ করতেছো কেন। এরকম টাইমকে নির্ধারণ করে ফেলেন স্পেসিফিক সময়ের জন্য, স্পেসিফিক কোন সময় আপনি কোন কাজটা করবেন এটা আপনি নির্ধারণ করে ফেলেন। এটার স্পেসিফিক রুটিন আমি শেষের দিকে রেখেছি, এই রুটিনটা আমি আপনাদেরকে প্রোভাইড করবো একদম শেষের দিকে, একটু অপেক্ষা করতে হবে আমার কলিজার ভাই কলিজার বোনেরা। এরপরে সময় নির্ধারণ করে ফেলেন, প্রতিটা সাবজেক্টের জন্য সময় নির্ধারণ করেন, মনের উপর প্রচুর পরিমাণে কন্ট্রোল নিয়ে আসেন। ফেসবুক এড়িয়ে চলেন, ফেসবুক খুব খারাপ জিনিস। নিজের লক্ষ্যকে স্থির রাখেন, অন্যদিকে মনোনিবেশ কম করেন, দেখবেন আপনার মনোযোগ অনেক স্মার্ট হয়ে গেছে, অন্যদিকে কোনো ফোকাস থাকতেছে না, এবং আপনি স্মার্টলি নিজেকে সুন্দরভাবে কি করতে পারবেন, তৈরি করে ফেলতে পারবেন। আমি মনে হয় কথা বোঝাতে পেরেছি। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এটা খুবই মজার একটা টেকনিক, পড়ার টেকনিক। আমরা সাইকোলজিস্টরা গবেষণা করে দেখেছি, এটা আমার গবেষণা না, জার্মানির সাইকোলজিস্টরা গবেষণা করে দেখেছে যে একটা স্টুডেন্ট স্মার্টলি যদি সে পড়তে চায়, তাহলে তার ব্রেইনটা আসলে স্মার্টলি কিভাবে পড়াশোনাকে অ্যাচিভ করতে পারে। তারা স্কুলের স্টুডেন্টের উপর এই জিনিসটাকে গবেষণা করা শুরু করলো, গবেষণা করে দেখলো যে একটা স্টুডেন্ট সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট পর্যন্ত নাগাতার তথ্য নিতে পারে, এরপরে কিন্তু সে তথ্য নিতে পারে না। ব্রেইন আস্তে আস্তে তখন লুজার হয়ে যায়, লুজার হয়ে যায়। আপনি একাধারে অনেক পাগল স্টুডেন্ট আছে আমি দেখেছি, মানে সে তার নিজেকে তৈরি করতে চায়, কিন্তু পাগল উম্মাদের মতো সে নাগাতার 3 ঘন্টা পরে, 4 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে। এই 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টার পর থেকে যখন তাকে এমসিকিউ প্রশ্ন করা হয়, তখন সে 50% উত্তর দিতে পারে, 50% দিতে পারে না। কেন? কারণ তার পড়ার মেথড ঠিক নেই।
হ্যাঁ, তাহলে কিভাবে পড়লে আমার মেথড ঠিক থাকবে? আজকে থেকে আমি পড়ার সময় যে কাজটা করব সেটা হচ্ছে, আমি আমার টার্গেট থাকবে 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট আমি পড়বো। পড়ার পর আমি কি পড়লাম, এই 25 থেকে 30 মিনিট বা 20 থেকে 25 মিনিট, আমি এবার চোখটা বন্ধ করে আমার ব্রেনকে জিজ্ঞেস করবো, বলো ব্রেন, তুমি এই 25 থেকে 30 মিনিট কি পড়ছো? যখন ব্রেন স্মার্টলি জিনিসটাকে রিয়েলাইজেশন করতে পারবে, এটা পড়ছি, এটা পড়ছি, এটা পড়ছি, এটা পড়ছি, এই রিয়েলাইজেশন করা পড়া থেকে যদি আজ থেকে 3 বছর পরেও কোনো কোশ্চেন আসে, আপনার ব্রেন স্মার্টলি সেই প্রশ্নটার উত্তর 100% অ্যাপ্রোপ্রিয়েটলি দিয়ে দিবে। আপনি যে পরীক্ষার হলে কনফিউশন তৈরি করেন, ক হবে না খ, গ হবে না ঘ, এটা হওয়ার পেছনে রিজন হচ্ছে নাগাতার পড়াশোনা করা। আপনাকে রিয়েলাইজ করে করে পড়াশোনা করতে হবে। আপনার ব্রেনটাকে, ওই যে চোখ বন্ধ করে যে 2 মিনিট আপনি পড়াটাকে রিয়েলাইজ করলেন, এটা ব্রেনের রেস্ট হয়ে গেল, আর ব্রেন ওই জিনিসটাকে ক্যাপচারও করে ফেললো। একটা মুভি দেখছেন, ওই মুভিটা যদি আমি আপনাকে সামারি বলতে বলি, আপনি সুন্দর কিন্তু সামারি বলে দিতে পারেন। তা আপনি যখন পড়তেছেন, পড়াটাকে সামারি করতেছেন না কেন? হোয়াই ম্যান? আপনি নাগাতার 3 ঘন্টা পড়তেছেন, 4 ঘন্টা পড়তেছেন, 4 ঘন্টার পরে তো আপনি সামারি করতে পারবেন না, কারণ এটা পড়া, এটা মুভি না। মুভির মধ্যে অনেক এন্টারটেইনমেন্ট থাকে, আপনি এই জন্য জিনিসটাকে সুন্দরভাবে অবজারভেশন করতে পারেন, কিন্তু পড়াশোনার মধ্যে এত এন্টারটেইনমেন্ট নাই, এখানে প্রচুর তথ্য মনে রাখতে হয়। এই জন্য সাইকোলজিস্টরা গবেষণা করে দেখছে যে এখানকার তথ্যগুলো ব্রেন খুব স্মার্টলি নিতে পারে সর্বোচ্চ 25 থেকে 30 মিনিট। তাহলে আপনি 25 থেকে 30 মিনিট পড়ার পর 2 মিনিট করে রিয়েলাইজ করেন কি পড়েছেন, রিয়েলাইজ করেন। সো রিয়েলাইজ করে করে পড়তে হবে। এটা খুবই স্মার্ট একটা টেকনিক। আমি কথা বুঝাতে পারছি? এটা কি বুঝতে পারছি আমরা? এই ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি যে 25 থেকে 30 মিনিট বা 20 থেকে 25 মিনিট পড়ার পর 2 মিনিট কি করব? 2 মিনিট আমরা আমাদের ব্রেইনকে রেস্ট দিব, অর্থাৎ রিয়েলাইজ করব আমি কি পড়েছি, এই পড়াটাকে আমি রিয়েলাইজ করব। ক্লিয়ার? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক। এই টেকনিকটা আপনি অবলম্বন করেন, দেখবেন যা পড়ছেন, যা পড়তেছেন, এটা স্মার্টলি মাথা গেঁথে নিচ্ছে, এবং পরীক্ষা দেওয়ার সময় আপনার খুব সুন্দরভাবে এই জিনিসগুলোকে কি করবে, ব্রেইন ক্যাপচার করে নেবে। পরীক্ষার হলে দেখবেন প্রশ্নের উত্তর 100% অ্যাপ্রোপ্রিয়েটলি আপনাকে প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে। সো আপনাকে এই সাইকোলজিটা মেনটেন করতে হবে। এটা জার্মানির গবেষকদের সাইকোলজি। এই সাইকোলজিটা আপনাকে মেনটেন করতে হবে। এরপরে আসেন গ্রুপ স্টাডি করা, খুব ভালো দিক। আপনার যদি খুব ঘনিষ্ঠ 4 জন 5 জন বন্ধু থাকে, তাদেরকে ওয়াদা করেন, এই বন্ধু, অনেক তো পোংটামি করছস, বান্ধবী অনেক পোংটামি করছস, আয় কি করতে বসি। আজকে থেকে আমরা 4 জন বা 5 জন বন্ধু, 4 জন বা 5 জন বান্ধবী, আমরা আজকে থেকে পড়বো আগামী 5 মাস। কয় মাস? 5 মাস। কি কস? হ্যাঁ। এবং শুধু পড়বো না, আমরা একই আইটেমে রুটিন করে পড়াশোনা করে আমরা গ্রুপ স্টাডি করব। আমরা কতটুকু অবজার্ভ করতে পারলাম, কতটুকু পড়াশোনাকে ক্যাপচার করতে পারলাম, কতটুকু পড়াশোনা আমরা অ্যাসিড করতে পারলাম, আমরা পড়া শেষে একজন আরেকজনকে কোশ্চেন করব। এটাকে বলা হয় গ্রুপ স্টাডি। কিন্তু গ্রুপ স্টাডির নামে আমরা যেটা করে থাকি, দেখেন, আমরা ভালো কোনো বন্ধু সিলেক্ট করতে পারি না, কিছু খারাপ বন্ধুর সঙ্গ পেয়ে আমরা নষ্ট হয়ে যাই, গ্রুপ স্টাডি থেকে বঞ্চিত হয়ে যাই। কিরকম? ধরেন আপনার রুমমেটটা খুব খারাপ, এ কি করে, 2 মিনিট পড়লে 5 মিনিট যায় ফুটবল খেলা দেখতে, ক্রিকেট খেলা দেখতে, আড্ডা দিতে, বাইরে বিড়ি খাইতে, বাইরে চা খাইতে। এরকম বন্ধু অ্যাভয়েড করেন। কারণ আপনার পড়ার টেবিল থেকে যখন আপনার বন্ধু বের হয়ে গেছে, আপনার রুমমেট বের হয়ে গেছে, তখন আপনার মনোযোগটাও নষ্ট হয়ে গেছে, আপনার মনে হচ্ছে আমিও একটু যাই। আপনার যদি রুমমেট থাকে, এমন রুমমেট রাখেন যে বন্ধু তুইও পড়, আমিও পড়তেছি, 2 ঘন্টা পর তুই আমার কোশ্চেন করবি, আমি তোরে কোশ্চেন করবো। এটাকে বলা হয় রিয়েল বন্ধু। বন্ধু একসাথে চাকরি পেয়ে আমরা বের হয়ে আসবো, দেখবেন ওই যে 2 জন বন্ধু 4 জন বন্ধু একসাথে আছেন, একসাথে চাকরি পেয়ে বের হয়ে চলে আসতে পারবে। এই জন্য বন্ধু সিলেক্ট করতে হবে, খুব ভালো বন্ধু সিলেক্ট করতে হবে, খুব ভালো বান্ধবী সিলেক্ট করতে হবে। ধরেন আপনি একা একা পড়তেছেন, আপনার অনলাইনে একজন ভালো বন্ধু আছে, বান্ধবী আছে, তার রুটিন আর আপনার রুটিনের সাথে অ্যাডজাস্ট রাখেন। প্রতিদিন আপনারা অনলাইনে 2 মিনিট 3 মিনিট বা 4 মিনিট কথা বলেন, একজন একজনকে কোশ্চেন করেন, কথোপকথন করেন, এই কি পড়ছস, বলতো এটা কি, এটা কি, এটা কি। আগ্রহ বাড়বে, বাহ, আমি তো আজকে সব প্রশ্নের উত্তর দিতে পারছি। অথবা ধরেন আপনারা অফলাইনে থাকেন, সারাদিন পড়ার পর সুন্দর করে বাইরে বের হলেন, 1 ঘন্টা একটু হাঁটাহাঁটি করলেন, একজন একজনকে কোশ্চেন করতেছেন, ধরতেছেন। ভাই, এটাকে বলা হয় রিয়েল বন্ধুত্ব, একসাথে সফল হওয়ার বন্ধুত্ব এটা। সো বন্ধুর মতো বন্ধু তৈরি করেন, ইনশাল্লাহ দেখবেন সফলতা অটো চলে আসবে। আমি মনে কথা বুঝাইতে পারছি। তো বন্ধুর মতো বন্ধু হইতে হবে। ওকে, আমি একটু কমেন্ট গুলো দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, ভালো বন্ধু লাগবে, ভালো বন্ধু লাগবে। বন্ধু সিলেক্ট করে একটা নির্দিষ্ট সময়ে গ্রুপ কলে এসে অথবা একসাথে বসে কি করতে পারেন, একে অপরকে প্রশ্ন করতে পারেন, এটাকে বলা হয় রিয়েল বন্ধু। অযথা সময় অপচয়কারী বন্ধুর সঙ্গ ত্যাগ করেন, এরকম বন্ধুর দরকার নেই।
যে বন্ধু আমার সময় নষ্ট করে ওকে তালাক দিয়ে দেন, 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দেন, এরকম বন্ধুর দরকার নেই। সফল হওয়ার পর পারলে ভাইবে, পারলে ওই বন্ধুরে ডাক দিয়ে চাটা খাওয়াইন, সমস্যা নেই। কিন্তু সফল হওয়ার আগ পর্যন্ত অযথা সময়কারী, অপচয়কারী, সময় অপচয়কারী বন্ধুদের যত সঙ্গ ত্যাগ করতে পারবেন তত ভালো। ওকে, এই যে অনেকের ভালো বন্ধু আছে আমি দেখতে পাচ্ছি, কার এরকম বন্ধু আছে একটু কমেন্ট করেন। যাদের এরকম ভালো বন্ধু আছে তারা একটু কমেন্ট করেন তো। এই ভালো বন্ধুরা মিলেমিশে আজকে থেকে পড়াশোনা করবেন। ওকে, 3 নাম্বার ভুলটা সবচেয়ে মেজর ভুল, কন্টিনিউ না করা। এটা আমাদের লাইফের সবচেয়ে বড় ভুল। কি করি আমরা জানেন? পড়াশোনা করতে বসি, 1 দিন পড়ি, 2 দিন পড়ি, 3 দিন যাওয়ার পর মনে হয় না পড়লে হয় না, কন্টিনিউ করি না, কন্টিনিউ করি না, কন্টিনিউ করতে হবে। এটার মানে কি আমি বোঝাচ্ছি আপনাকে। ধরেন আপনি একটা কোর্স এনরোল করছেন, জব মেডিসিন, এখানে অনেক স্টুডেন্ট আছেন ফাঁকিবাজ। আজকে হয়তো এই সেশনটার কথা শুই না আপনারা আসছেন, কারা কারা ফাঁকিবাজ একটু কমেন্ট করেন তো। নিজেরাই তো জানেন আপনি ফাঁকিবাজ, কারণ আপনি কোর্স এনরোল করার পর এখন পর্যন্ত ক্লাস হয়ে গেছে 20টা, আপনি ক্লাস করছেন 5টা, এখনো রেকর্ড আছে 15টা। এরকম ফাঁকিবাজ অনেক স্টুডেন্ট আছেন, আমি জানি এই লাইফেই আছেন, এই লাইফের মধ্যেই আছেন। তো ভাই আপনি একটা কোর্স এনরোল করার পর আপনি কি করলেন? ক্লাস ঠিকঠাক কন্টিনিউ করতেছেন না, আপনি ঠিকঠাক পরীক্ষার সময় পরীক্ষা দিচ্ছেন না, আপনি রুটিন মেনটেন করে ক্লাসে উপস্থিত থাকতেছেন না, আপনি পরীক্ষাগুলোতে সুন্দরভাবে অ্যাটেন্ড করে কাজ করতেছেন না, আপনি আবার সফল হওয়ার চিন্তা ভাবনা কেমনে করেন? কেমনে সম্ভব? সফল হওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি, এই যে একজন অলরেডি কমেন্ট করেই ফেলছে যে জি স্যার আমি ফাঁকিবাজ। এরকম ফাঁকিবাজ যারা রয়েছে তাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে কন্টিনিউ না করা। এরা কি করে? একটা ক্লাস করে 2 নাম্বার করে না, 2 নাম্বার ক্লাস করলে বাকি 3টা করে না, একদিন পরীক্ষা দিলে বাকি 2 দিনের পরীক্ষা দেয় না। কেন ভাই? আমি যে কাজটা শুরু করেছি ওটা শেষ দেখে ছাড়বো। আমি যেহেতু শুরু করেছি পড়াশোনা, লেকচার 1 থেকে জার্নি শুরু করেছি, সো আমাকে এই লেকচার 1 থেকে জার্নি শুরু করাটা একদম শেষ পর্যন্ত আমাকে দেখতে হবে। আমি যদি শেষ পর্যন্ত লেগে থাকতে পারি তাহলে আমি সফল হব। আমি শেষ পর্যন্ত লেগে থাকার মতো মন মানসিকতা, দৃঢ় শক্তি আমার মধ্যে নাই, অথচ আমি একটা কোর্স এনরোল করে রাখলাম। কেন? টাকা কি চুলকায়? টাকা কি গাছের পাতা? আপনি কেন কোর্স এনরোল করছেন? নিজেকে সফল করার জন্য, নিজেকে সাকসেস করার জন্য। তো নিজেকে সাকসেস করার জন্য আপনি একটা কোর্স এনরোল করে কন্টিনিউ করতেছেন না কেন? আপনি নিয়মিত পরীক্ষা দিচ্ছেন না কেন? আপনি কন্টিনিউয়াসলি রুটিন মেইনটেইন করে পড়াশোনা করতেছেন না কেন? হোয়াই ম্যান? এই ফাঁকিবাজ স্টুডেন্টরা কখনো সফল হতে পারে না। কন্টিনিউ যারা করতে পারে না কোন সিস্টেমকে, যারা শেষ পর্যন্ত লেগে থাকতে পারে না, এরা কখনো সফল হয় না। আপনার সফল হওয়ার জন্য কন্টিনিউ করতে হবে। তো অনেকে কি করে? সরাসরি লাইভ ক্লাস না করে কয় রেকর্ড ক্লাস করে নেব। কি ফাঁকিবাজ! কেন রেকর্ড ক্লাস করবেন? কেন? টাইমের ক্লাস টাইমে করে ফেলেন। আপনি যখন 2টা রেকর্ড ক্লাস জমাবেন পরবর্তী আর ক্লাস করতে মন চাবে না। অনেক ফাঁকিবাজ আছে, এই যে আজ শরীর ভালো না, রেকর্ড ক্লাস জমা হোক একসাথে করে নিব। 2টা ক্লাস যখন রেকর্ড জমা হয়ে গেছে, 2টা ক্লাস জমা হয়ে গেছে, 2 তারিখ আরেকটা হোক একসাথে একদিন করে নিব। 3টা ক্লাস জমা হয়ে গেছে, 4টা ক্লাস জমা হয়ে গেছে, সে আর ক্লাস করেই না। তার মধ্যে শয়তান ভর করে বলতেছে ক্লাস করে কি লাভ, বাদ দে, হইছে, অনেক হইছে। বয়স কেবল তোর কত? 26 বছর, 27, 28, 29, 30, 31, 32, এখন তোর বয়স আছে 6 বছর। আরে বেটা এত পড়াশোনা করে কি করবি? ব্যাস, শয়তানের রসসায় পয়রা তার কন্টিনিউয়াস বা কন্টিনিউ করা একটা কোর্স কন্টিনিউ না করে। আমি তো দেখি আমাদের এমনও কোর্স রয়েছে যেখানে ভর্তি আছে 5000 স্টুডেন্ট, শেষ পর্যন্ত লেগে থাকে, শেষ পর্যন্ত ক্লাস করে মাত্র 100 থেকে 150 স্টুডেন্ট, এবং প্রত্যেকেই সফল হয়। শেষ পর্যন্ত লেগে থাকে স্টুডেন্ট পাই না, সুপার ডেডিকেটেড স্টুডেন্ট পাই না। এরকম ফাঁকিবাজ হলে হবে না। এরপরে দেখেন, লাস্ট খুবই গুরুত্বপূর্ণ এটা, আজকে না কালকে ভালো করে পড়ে পরীক্ষা দিব। কেন ভাই? পরীক্ষার বেলা এত অ্যালার্জি কেন? অন্য কিছু করেন বা না করেন, অন্য কিছু দেন আর না দেন, পরীক্ষা দিবেন কেন জানেন? পরীক্ষা খুবই মেজর। কেন? একটা ব্যাপার আপনাকে আমি ক্লিয়ার করি, তাহলে আপনি আর জীবনে কোনদিন পরীক্ষা মিস করবেন না। ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষায় আপনি 20-এর মধ্যে 1 মার্ক পাইছেন। কত মার্ক? 1 মার্ক। ভাই এটা আপনার যোগ্যতা। আপনি কত মার্ক পান নাই? 19 মার্ক পান নাই। তার মানে আপনি যে 19 মার্ক পাইলেন না, এই যে 19 মার্ক পাইলেন না, 19 মার্ক আপনি কি করলেন? ভুল করলেন। আপনি কি জানেন যে 19টা ভুল করছেন? এটার সঠিক উত্তর যখন আপনি একবার দেখে নিবেন, এই 19টা প্রশ্ন থেকে যদি জীবনে কোনোদিন কোনো পরীক্ষায় প্রশ্ন আসে, জীবনে আর ভুল হবে না। কারণ পৃথিবীতে আমরা যা একবার ভুল করি, আর ওই ভুলটাকে যখন আমরা সঠিকভাবে একবার দেখে নেই, এটা কিন্তু ব্রেইন আর কখনো হারায় না। আপনি তো গাধা, এই জন্য পরীক্ষা মিস করেন। কেন পরীক্ষা মিস করেন?
আপনি 5 মার্ক পাইলে ওটাও পরীক্ষা দেন, আপনি 2 মার্ক পাইছেন ওটাও আপনার অ্যাচিভমেন্ট, ওটাও আপনার যোগ্যতা, আপনি পরীক্ষা দেন। আপনি 10 পাইছেন ওটাও আপনার যোগ্যতা, ওটাও আপনার অ্যাচিভমেন্ট, আপনি পরীক্ষা দেন। যে 10টা ভুল হয়েছে ওই 10টা সঠিক উত্তর জেনে নিছেন। আপনি কি জানেন যেটা আপনি সঠিক করেন ওটা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যেটা আমরা ভুল করি, ভুল করার পর সঠিকটা জেনে নিলে ওটা আর ভুল হয় না, ওটা লং টাইম মাথার ব্রেইন ধরে রাখে। এই জন্য যত বেশি পারবেন পরীক্ষা দিবেন। পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই পরীক্ষা কখনো মিস করবেন না। ওয়াদা করেন পরীক্ষা নিয়মিত দিব, ওয়াদা করেন সবাই কমেন্টে ওয়াদা করেন যে নিয়মিত পরীক্ষা দেবো, নিয়মিত পরীক্ষা দিব। ওয়াদা করেন, ওয়াদা করতে হবে। ওয়াদা করেন তো যে নিয়মিত পরীক্ষা দেবো, ইনশাআল্লাহ নিয়মিত পরীক্ষা দেবো, নিয়মিত পরীক্ষা দেবো। ওয়াদা করেন কোনোদিন আর কখনো পরীক্ষা মিস করবেন না, কোনোদিন পরীক্ষা মিস করবেন না। মাশাআল্লাহ সবাই ওয়াদা করছেন, ধন্যবাদ সবাইকে। সুপার অ্যাক্টিভ ভাবে সবাই আমার কথাগুলো শুনতেছেন। পরীক্ষা দিতে হবে। আপনি 1 মার্ক পাইছেন এটা আপনার যোগ্যতা, 19 মার্ক পান নাই এটা আপনার ব্যর্থতা না। এই 19টা সঠিক উত্তর দেখে নিয়েছেন, ওই সঠিক উত্তর দেখার কারণে 19টা থেকে যখন কোনো ভালো পরীক্ষা দিতে যাবেন, ওই 19টা থেকে দেখলেন যে আপনার 2টা প্রশ্ন চলেও আসতে পারে, একটা প্রশ্ন চলেও আসতে পারে, তখন আপনি কি করবেন? ওই 1টা 2টা প্রশ্ন আপনি সঠিকভাবে অ্যান্সার দিয়ে চলে আসতে পারবেন। এটা আপনার অ্যাচিভমেন্ট। আপনাকে পরীক্ষা দিতে হবে, নিয়মিত পরীক্ষা দিতে হবে, ওয়াদা করতে হবে। মাশাআল্লাহ সবাই ওয়াদা করেছেন, জাযাকাল্লাহ খাইরান, জাযাকাল্লাহু খাইরান। অসংখ্য ধন্যবাদ সবাইকে যে আমাকে ওয়াদা করার জন্য। নিরাপদ উপায় অলরেডি বলে দিয়েছে, 4 নম্বর ভুল। এটা খুবই জঘন্য ভুল, অতিরিক্ত তথ্য থেকে বের হয়ে আসতে পারি না আমরা। এই যে আমরা বলি না, অনেক স্টুডেন্ট আছে প্রচুর পরিমাণে ফাঁকিবাজ। কিরকম জানেন? সে কি করে, অনলাইনের আগডুম বাগডুম ঘোরাডুম বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানকে ফলো করে। ধরেন আজকে সে জব মেডিসিনকে ফলো করছে, কালকে তার জব মেডিসিনের বিপক্ষে কেউ একটা কথা বলছে, তার ভক্ত হয়ে গেছে। ঠিক আছে? তো সে কি করলো, জব মেডিসিনের বই বাদ দিয়ে ওই ভক্ত অনলাইন, কি বলবো, অনলাইনের কি কিছু মোটিভেশন দেওয়া মানুষটার কিছু শীট আছে, বই আছে, তার শীট আবার নেওয়া শুরু করলো। অথবা সে কি করলো, অনলাইনে সে বিজ্ঞাপন দেখছে অমুক বই থেকে 100% কমন পড়ে, আরেকটা বই কিনলো। মানে আপনার পড়াশোনা না হওয়ার পেছনে মূল রিজন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রিজন বলে দেই। একটা জিনিস মাথায় রাখবেন, একই সাবজেক্টের যখন আপনার কাছে একাধিক বই থাকবে, তখন আপনি ভেবে নেবেন যে আপনার পড়াশোনা হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললাম, এটার মানে আমি মিনিংটা আমি একটু খোলাসা করে দেই। ধরেন আপনার কাছে বাংলা পড়ার জন্য 4টা বই আছে, আপনার কাছে ইংরেজি পড়ার জন্য 4টা বই আছে, ম্যাথ পড়ার জন্য আপনার কাছে 4টা বই আছে। আপনি কি করলেন? বাংলা পড়তে বসলেন। আপনি 20 পেজ পর্যন্ত পড়ার পর মনে হচ্ছে এই বইটা ভালো লাগতেছে না, ধরতেন উনার বইটা মনে একটু ভালো, উনি তো ভালো মোটিভেশন দিচ্ছিল, 100% কমন পড়বে, ওনার বইটা পড়ি। ওনার বই আবার আপনি শুরু থেকে শুরু করলেন, আবার 20 পেজ পড়লেন বা 25 পেজ পড়লেন বা 30 পেজ পড়লেন। এবার মনে হচ্ছে যে না, এনার বইটাও কেমন লাগতেছে, দেখি আরেকজনের বই আছে ওটা পড়ি। ওই বইটা নিলেন, ওই বইটা নিয়ে আপনি হচ্ছে আবার 15 পেজ পড়লেন। ভাই আপনি একই জিনিসে বারবার সময় দিচ্ছেন। আপনি কখনো এটা চিন্তা করতেছেন না যে প্রতিটা বইয়ের তথ্য দিন শেষে একই, প্রতিটা রাইটারের মেথডও একই, শুধু সাজানোর সিস্টেমটা একটু আলাদা। আমি যেটা শুরু করছি ওটা আমাকে শেষ করতে হবে, এটা আপনার মাথায় নেই। এটা আপনার মাথায় নেই। এটা আপনি মাথায় কখনো না নিয়ে আপনি হেলায় বেলায় সময় নষ্ট করে সুন্দর করে কি করতেছেন, একই সাবজেক্টের একই জিনিস ভিন্ন ভিন্ন বইয়ের মধ্যে সময় পড়ে 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 সময় নষ্ট করতেছেন। এরকম শয়তানি কাজ কারা কারা করেন? একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করেন তো, যে একই সাবজেক্টের কিছুদিন পর পর আপনি কি করেন, একটা 10 পেজ পড়া হয়েছে আরেকটা ধরেন, আরেকটা 20 পেজ পড়া হয়েছে আরেকটা ধরেন, আরেকটা 30 পেজ পড়া হয়েছে আরেকটা ধরেন। এইভাবে কখনো বই শেষ করা যায় না। এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে, এগুলো অ্যাভয়েড করার বুদ্ধি কি? ধরেন আপনি যারা ধরেন আমাদের এখানে নিবন্ধন কোর্সে যুক্ত হয়েছেন, আপনারা এখানে প্রাইমারির অনেক স্টুডেন্ট আছেন, যারা প্রাইমারি কোর্সে ছিলেন একটু মন থেকে কমেন্ট করেন তো। প্রাইমারিতে আমি যতটুকু দেখেছি যে 90টা প্রশ্নের মধ্যে 80+ প্রশ্ন একদম হুবহু শুধু আমাদের হাইলাইটস থেকেই কমন ছিল, কারণ বিগত বছরের প্রশ্নগুলো প্রাইমারিতে রিপিট করছে। এরকম হয়েছে কিনা যারা আছেন একটু কমেন্ট করেন যে শুধু হাইলাইটস থেকে 80+ আমি কিন্তু কমন দেখেছি। আমি কিন্তু স্ট্রিক্টলি ওপেন স্টুডেন্টকে চ্যালেঞ্জ দিয়েছিলাম। তো ধরেন এখন আপনি যখন নিবন্ধনে পরীক্ষা দিবেন, আপনার বোঝা উচিত নিবন্ধনে জেনারেলে আপনি শুধু জব মেডিসিনের যে হাইলাইটস রয়েছে, যে বইটা রয়েছে, এখান থেকেই আপনি 90% প্রশ্ন অনায়াসে কমন পেতে পারেন। তাহলে আপনার সবার আগে কি করা উচিত? বাজারের অন্য কোনো বই, আদার্স এক্সেট্রা সবকিছুকে অ্যাভয়েড করে আপনি জব মেডিসিনের বইটা আগে শেষ করে ফেললেন। শেষ করার পর
আবুলের বই ভালো লাগছে, আবুলেরটা শেষ করেন। কাবুলের বই ভালো লাগছে, কাবুলেরটা শেষ করেন। হ্যাঁ, হাসানের বই ভালো লাগছে, হাসানেরটা শেষ করেন। রহিমের বই ভালো লাগছে, রহিমেরটা শেষ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আগে একটা শেষ করেন। যখন আপনি স্পেসিফিক একটা বই শেষ করে 90% প্রস্তুতি কভার করবেন, এরপর আপনি পরীক্ষা দিলে প্রতিটা পরীক্ষায় মিনিমাম 70 থেকে 80% মার্ক কিন্তু অর্জন করতে পারবেন। তখন আপনার পড়তে ভালো লাগবে, তখন আপনার অন্যান্য ব্যতিক্রমী বই পড়তেও ভালো লাগবে। আমি মনে হয় কথা বুঝাইতে পারছি। সাবজেক্টিভ বই আমরা বের করছি, সাবজেক্টিভ নিয়ে আমি শেষে কথা বলতেছি। আমি কি কথা বুঝাতে পারছি? তাহলে এখানে আপনাকে স্পেসিফিক একটা থিম ফলো করতে হবে, স্পেসিফিক একটা থিম ফলো করতে হবে। সেটা হচ্ছে আমি যে বই শুরু করব ওটাকে আমি শেষ করব, ওটাকে আমি শেষ করব। যে বইটা আমি শুরু করব ওটাকে আমি কি করব? শেষ করব। এই মন মানসিকতা আমার থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এই পারবো। ধরেন আমি জব মেডিসিনের হাইলাইটস পড়া শুরু করছি, এটাকে শেষ করব, এরপর আরেকটা জিনিস আমি পড়া শুরু করব, ব্যাস। এটা আমার মেথড থাকবে, এটা আমার ড্রিম থাকবে। কমেন্টগুলো বারবার কেন জানি রিসেট হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এবার আমি আরেকটা ব্যাপার নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আপনাকে মেনটেন করতে হবে। এরপরে দেখেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ভেবেই তো আমরা হাইলাইটস গুলো সাজাইছি। তাইলে আপনি এটা আগে শেষ করেন, এটা শেষ করলে তো আপনি 80% মার্ক যে কোনো পরীক্ষা অর্জন এমনি করতে পারতেছেন। আপনি কি ভাবতেছেন নিবন্ধনের হাইলাইটস পড়ছেন দেখে আপনার প্রাইমারি প্রস্তুতি হয়নি? একই প্রস্তুতি। আপনি কি ভাবতেছেন 10 থেকে 20তম গ্রেডের হাইলাইটস পড়ছেন দেখে আপনার প্রাইমারি প্রস্তুতি নিবন্ধন প্রস্তুতি হয়নি? একই প্রস্তুতি। দিন শেষে প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের সিলেবাসের কোনো পার্থক্য নাই। এগুলো যাহালাও তাহাই কদু, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। এটা নিয়ে আপনার একটু মানে বিন্দু পরিমাণ আপনার চিন্তা করার কোনো দরকার নেই। আপনাকে স্পেসিফিক একটা রুলস মেনটেন করে পড়াশোনা করতে হবে, স্পেসিফিক একটা প্যাটার্ন ফলো করে আপনাকে পড়াশোনা করতে হবে। এরপরে দেখেন আমরা যেটা করি, সাবজেক্টিভ থেকে জেনারেলে মনোনিবেশ বেশি দেওয়া দরকার। কেন দরকার আমি এটা একটু বলি। আহ, এই জায়গায় আমি আপনাদেরকে একটা ব্যাপার বলি, শোনেন। এগুলো দেখার দরকার নাই। সাবজেক্টিভে আপনি ধরেন যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, নিবন্ধনে যদি আপনি জেনারেলে 1 মার্ক পান আর সাবজেক্টিভে যদি আপনি 79 মার্ক পান, তাও আপনি পাস করছেন। 80%, 200 মার্কের মধ্যে 80 মার্ক পাইলে আপনি পাস। জেনারেলটা এখানে ফ্যাক্ট না, এখানে সাবজেক্টিভটা মেইন ফ্যাক্ট। তো যে যে সাবজেক্টিভ প্রস্তুতি নেবেন এটার দিকে একটু বেশি ফোকাস করেন, কারণ সাবজেক্টিভ আপনার 140 মার্কের পরীক্ষা হবে আর জেনারেলের হবে মাত্র 60 মার্কের পরীক্ষা। এটা মাথায় রেখে পড়াশোনা করেন। আমি কি কথা বুঝতে পারছি? তো সাবজেক্টিভ নিয়ে যারা হচ্ছে বেশি প্যানিক নেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তো এই কাজগুলো কিন্তু করা যাবে না। এই সাবজেক্টিভের প্রতি একটা ভালো মনোযোগ, আপনাকে ভালো একটা মনোনিবেশ কিন্তু আপনাকে করতে হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। এখানে কমেন্ট গুলো আসতেছে না কেন, বারবার চলে যাচ্ছে। আচ্ছা, তো আমরা এবার হচ্ছে পত্রিকা পড়ার একটা নিয়ম বলে দেই। শোনেন, পত্রিকা যখন পড়বেন শুধু আন্তর্জাতিক পাঠটুকু পড়বেন, যতটুকু দরকার ততটুকু পড়বেন। পরিমণি কয়টি বিয়ে করছে এগুলো দেখার দরকার নেই। হিরো আলম কয়টা নায়িকা পাইছে এটা দেখার দরকার নেই। কোন জিনিস ভাইরাল হয়েছে এটা দেখার দরকার নেই। আপনার দরকার কি? শুধুমাত্র পত্রিকার দেশীয় প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট সম্পর্কে একটু জানা, যেটা সম্পর্কে আমরা জব মেডিসিনেই প্রতিদিন পেজে 11টার পর পোস্ট করে দেই। ওগুলো এক নজর দেখে নিলেও হবে, আপনাকে কোনো পত্রিকা না পড়লেও চলবে। ভুল পাস প্ল্যান করে না পড়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই 5 নাম্বার ভুলটা আমি একটু ক্লিয়ার করে দেই। আগামী কালকে কি পড়বো তার রুটিন আজকে রাতেই করে ফেলা। মানে আগামী কালকে কোন সাবজেক্ট কোন সময়ে পড়বো, কতটুকু সময় পড়বো, এটা আজকে আমি নির্ধারণ করে ফেলবো। আমি না কথা বুঝতে পারছি? ধরেন আপনাকে আমি একটা মজার ব্যাপার বলি, আগামীকালকে পড়বো বলে আজকের পড়াশোনাকে ত্যাগ করবো না। ধরেন আপনাকে আমি একটা সিম্পল একটা জিনিস বলি। ধরেন আপনি মনোযোগ দিন, কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ধরেন আপনি সকালে উঠছেন, ভোরে 5টায় উঠছেন। আপনি 5টা থেকে 7টা ধরেন আপনি বাংলা পড়লেন, খুব মনোযোগ দেন। আপনি 7টা থেকে 9টা ধরেন আপনি জিকে পড়লেন, ভোরবেলা মুখস্থ টাইপের জিনিসগুলো মনে থাকে এই জন্য এগুলো পড়লেন। এরপর আপনি 9টা থেকে 10টা বা 10টা পর্যন্ত আপনি কি করলেন? একটু রেস্ট নিলেন। এরপর 10টা থেকে 1টা পর্যন্ত আপনি হচ্ছে একটা কোশ্চেন ব্যাংক সলভ করলেন, কোশ্চেন ব্যাংক সলভ করলেন, একটা কোশ্চেন ব্যাংক সলভ করলেন। এরপরে 1টা থেকে 3টা পর্যন্ত আপনি কি করলেন? গোসল, খাওয়া দাওয়া, আদার্স এক্সেট্রা কাজ করলেন। এরপরে 3টা থেকে 5টা আপনি ম্যাথ সলভ করলেন। এরপরে 5টা থেকে 7টা পর্যন্ত আপনি ইংলিশ সলভ করলেন। এরপরে 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা আবার রেস্ট নিলেন, হাঁটাহাঁটি করলেন, বন্ধুদের সাথে আড্ডা দিলেন। এরপরে 8টা থেকে 9টা আপনি আরো অন্যান্য সাবজেক্ট কিছু একটা হালকা পড়লেন। বা 8টা থেকে 9টা আপনি কি করলেন? 7টা থেকে 8টা একটু হাঁটাহাঁটি করলেন। 8টা থেকে 9টা খাওয়া দাওয়া, আদার্স এক্সেট্রা করলেন। 9টা থেকে 10টা আপনি কি করলেন? একটু পত্রিকা পড়লেন বা একটু ফেসবুক ইউজ করলেন, করে এরপরে ঘুম দিলেন। ব্যাপারটা বুঝছেন? এখন আপনি একটা জিনিস ফিল করেন, এখানে 2 ঘন্টা, এখানে 2 ঘন্টা, 4 ঘন্টা, এখানে 2 ঘন্টা, 10টা থেকে 1টা, এখানে 3 ঘন্টা, এখানে 4 আর 3 কত? 4, 5, 6, 7 ঘন্টা।
এখানে আপনি কিন্তু পড়ছেন 2 ঘন্টা, 8-9 ঘন্টা, এখানে 2 ঘন্টা, 11 ঘন্টা, এখানে 1 ঘন্টা, আপনি কিন্তু 12 ঘন্টা পড়তেছেন। বন্ধুদের সাথে আড্ডা, ঘোরাঘুরি, ঘুম টুম সবকিছু বাদ দিয়ে যদি একটা নর্মাল রুটিন করেন, ধরলাম 12 ঘন্টা থেকে আরো 2 ঘন্টা আপনি কি করলেন, বন্ধুদের সাথে আড্ডা দিলেন, তাও যদি আপনি পড়তে বসেন, প্রতিটা সময়কে কাজে লাগান, তাও 10 ঘন্টা পড়া সম্ভব। কিন্তু আপনি কি করেন, আপনি টাইম রুটিন মেনটেন করে কখনো পড়াশোনা করেন না। এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় একটা দুর্ভোগের ব্যাপার। আমরা সময়কে মূল্যায়ন করি না, আর সময়কে মূল্যায়ন না করার কারণে আমরা হচ্ছে আসলে সফল হতে পারি না। সময় কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস। আপনাকে সময়কে প্রচুর পরিমাণে মূল্যায়ন করতে হবে। যদি আপনি সময়কে মূল্যায়ন না করেন, তাহলে কিন্তু আপনার সফলতা আপনার কাছে আসবে না। এটা আপনাকে মাথায় নিতে হবে। কথা কি বুঝতে পারছি? এই কোনো গ্রুপ টুরুপ কেউ খুলবেন না, এখানে কোনো ভাইরাস থাকলে কিন্তু একদম রিমুভ করে দিব। এবার আসেন প্রাইমারি না, নিবন্ধনের যারা স্টুডেন্ট রয়েছে, যারা একদম ফ্রেশার স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য একটা দৈনিক রুটিন, যে রুটিন ফলো করলে আপনি সফল হবেন, এরকম একটা রুটিন করে দেই। আপনি একদম ফ্রেশার স্টুডেন্ট, আপনি সদ্য অনার্স কমপ্লিট করেছেন, তাইলে আপনি নিবন্ধনের জন্য কিভাবে পড়বেন ভাই, এই রুটিনটা দেখে ঘাবড়ায়েন না। ভোরবেলা পড়াশোনা করা খুব গুরুত্বপূর্ণ। অনেকে আছেন রাত জাগা পাখি, রাত জাগাটা বন্ধ করেন, ভোরবেলা উঠার অভ্যাস করেন। ভোরবেলার বাতাসটাও এক একটা ঔষধের মতো কাজ করে। আপনি দেখবেন হাফিজিয়া মাদ্রাসায় হাফিজদেরকে ভোরে উঠানো হয়, কেন জানেন? কারণ ভোরবেলা যা পড়ানো হয় তা মাথা এমন ভাবে ক্যাপচার করে নেয়, যেটা আসলে আনবিলিয়েবল। মাথা অটোমেটেড ক্যাপচার করে ফেলে। আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, ভোরবেলা উঠার অভ্যাস করতে হবে। যারা রাত জাগা পাখি, তারা হুট করে একদিন যদি বলেন যে আমি একদিনে ভোরে উঠে পড়ার অভ্যাস করবো, এটা সম্ভব না। আপনি প্রথম দিন অ্যালার্ম দিয়ে ভোরে উঠবেন, দেখবেন আপনার চোখে ঘুম, শরীরে ঘুম, শরীর ঝিমায় পড়তেছে। এরকম জোর করে আপনাকে 1 দিন 2 দিন 3 দিন আগে ঘুমাই যেতে হবে। আর ভোরবেলা উঠার অভ্যাসটা প্রথম দিন দেখবেন যে ভোরে পড়তে পারতেছেন না, ঘুম ধরতেছে, জোর করে পড়েন। দ্বিতীয় দিন ঘুম আফসা ঘুম থাকবে, তৃতীয় দিন একটু ঘুম কমবে, চতুর্থ দিন আরো কমবে, পঞ্চম দিনে দেখবেন যে সকালে পড়তেছেন, একদম রিল্যাক্স মুডে পড়তেছেন, কোনো আর ঘুম আসতেছে না। কারণ শরীরটা আপনার শরীরকে আপনি যেভাবে চালাবেন, সেভাবে শরীরটা অ্যান্টিবডিতে ক্রিয়েট হবে, শরীরটা সেভাবে অভ্যস্ত হয়ে যাবে। তো শরীরটাকে সেভাবে আমাকে অভ্যস্ত করতে হবে। তো আমরা আজকে থেকে ওয়াদা করব যে আমরা ভোর 5টায় উঠার চেষ্টা করব। দেখি একটু কারা কারা ভোর 5টায় উঠতে পারবো। 5টায় উঠতে না পারলো মিনিমাম 6টায় উঠবো, এরকম কারা কারা আছে একটু ওয়াদা করি, একটু কমেন্ট করি তো দেখি কারা কারা আছে, দেখি এরকম সুপার ডেডিকেটেড ভোরবেলা উঠতে পারবো, মিনিমাম 5টায় উঠতে পারবো, এরকম কারা কারা আছে একটু কমেন্ট করেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঘুম পায় খালি, হ্যাঁ ঘুম প্রথম 3-4 দিন পাবে, মাশাআল্লাহ। ভোরে ভোরে উঠার স্টুডেন্টের অভাব নেই আমার এখানে। জাযাকাল্লাহ খাইরান, জাযাকাল্লাহু খাইরান। যারা ভোরে উঠতে পারবেন তাদেরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি পড়াশোনায় সফল হবেন। আপনি ভোরবেলায় সৃষ্টিকর্তা গড গিফটেড এক ধরনের হরমোন নিঃসরণ হয়, বিশ্বাস করেন। ভোরবেলা যদি আপনি 2 ঘন্টা পড়েন, দিনের বেলার 4 ঘন্টা বা 5 ঘন্টার পড়ার সমান এই ভোরের 2 ঘন্টা। কারণ ভোরবেলা এক ধরনের হরমোন নিঃসরণ হয়, এই হরমোনটা মনোযোগটাকে এত বেশি তীক্ষ্ণ করে যে আমরা যা পড়ি তাই মনে থাকে। কিন্তু আমরা ভোরে উঠার অভ্যাসটা না করার কারণে আমরা ভোরে যখন আচমকা উঠি, তখন আমাদের চোখে ঘুম আসে। এই ঘুমটা আসার পেছনে মূল রিজন হচ্ছে আমরা আমাদের শরীরটাকে ভোরে উঠে অভ্যস্ত করে নেই। আমাকে অভ্যস্ত করতে হবে। প্রথম 2 দিন 3 দিন 4 দিন আমার একটু কষ্ট হবে, কিন্তু 5 দিন যখন আমি খুব কষ্ট করে 5 দিন পর্যন্ত ট্রাই করব, পঞ্চম দিনের পরে আর আমার চোখে ঘুম আসবে না। আমি তখন 100% মনোযোগ দিয়ে পড়তে পারবো। আর ভোরে যদি আপনি 4 ঘন্টা পড়েন, তাহলে আপনি ভেবে নিবেন যে দিনের আপনি 10 ঘন্টার পড়ে ফেলছেন অলরেডি। ভোরের 4 ঘন্টা এতটা গুরুত্বপূর্ণ। ভোরের 4 ঘন্টার এই জন্য ভোরবেলা কি পড়বেন জানেন? ভোরবেলা সবসময় এই যে বাংলা পড়বেন, সাধারণ জ্ঞান পড়বেন, আমি ওইভাবে রুটিন করে দিয়েছি। যেমন আপনি ভোর 5টায় উঠলেন, 5টা থেকে 5টা 30 ফ্রেশ নামাজ, 5-7 মিনিট একটু হাঁটাহাঁটি করলেন। এরপরে 5টা 30 থেকে 7টা 30 পর্যন্ত একটু বাংলা পড়াশোনা করলেন। বাংলা পড়লেন কেন? কারণ মুখস্থ টাইপের জিনিস ভোরবেলা মনে থাকে বেশি। এই জন্য আপনি এখানে কি করবেন, ভোরবেলা বাংলা আগে পড়বেন। এরপরে 7টা 30 থেকে 9টা 30 আপনি কি করলেন, সাধারণ জ্ঞান পড়লেন। এরপরে দেখেন 9টা 30 থেকে 10টা পর্যন্ত আধা ঘন্টা একটু হাঁটাহাঁটি করলেন, কোরআন তেলাওয়াত করলেন বা পছন্দের কোনো কাজ করলেন। এরপরে 10টা থেকে 1টা পর্যন্ত আমি আপনাকে এখানে প্রশ্ন সলভ করার কাজ দিয়ে দিছি। আপনি এই 3 ঘন্টা প্রশ্ন সমাধান করলেন। 1টা থেকে 3টা পর্যন্ত আপনি কি করলেন, গোসল করলেন, খাওয়া দাওয়া, হালকা বিশ্রাম বা সব কাজ করে ফেললেন। 3টা থেকে 5টা পর্যন্ত আপনি গণিত প্র্যাকটিস করলেন। এরপরে আসেন আপনি 5টা থেকে 7টা পর্যন্ত ইংরেজি পড়লেন। এরপরে মনে হচ্ছে যে না 7টা থেকে 9টা আমার লাইভ ক্লাস আছে, লাইভ ক্লাস করেন। বা ধরলাম এই 2 ঘন্টা আপনি কোন আড্ডা দিতে চাচ্ছেন, আড্ডাও দেন। দেখেন 9টা থেকে 9টা 30 পর্যন্ত একটু হাঁটাহাঁটি করলেন আধা ঘন্টা। 9টা 30 থেকে 10টা পর্যন্ত বিজ্ঞান বা কম্পিউটারের যে টুকটাক টপিক আছে এগুলো একটু হালকা হালকা করে দেখে নিলেন। এরপরে 10টা থেকে 5টা ঘুম দিলেন। আপনি যদি এভাবে পড়েন, আপনি টোটাল পড়তে পারবেন 13 ঘন্টা 30 মিনিট। আমি ধরলাম আপনি 13 ঘন্টা 30 মিনিট পড়তে পারতেছেন না। এই 13 ঘন্টা 30 মিনিট থেকে আমি 3 ঘন্টা 30 মিনিট বাদ দিলাম। 3 ঘন্টা 30 মিনিট বাদ দেওয়ার পরেও
আপনি মিনিমাম 10 ঘন্টা পড়ার টেবিলে থাকা সম্ভব। আমি ধরলাম 3 ঘন্টা 30 মিনিট আপনি বন্ধুদের সাথে আড্ডা দিবেন, আপনি চা খাবেন, আপনি বাইরে আড্ডা দিবেন, আপনি আগডুম বাগডুম ঘোরাডুমে সময় নষ্ট করবেন, তাও তো স্পেসিফিকলি আপনার 10 ঘন্টা পড়ার টেবিলে থাকা সম্ভব। আপনি মিনিমাম 10টা ঘন্টা পড়ার টেবিলে থাকার চেষ্টা করেন, এই রুটিনটা মেনটেন করে পড়ার চেষ্টা করেন। কোন সময়ে কি কাজ করবেন এটা আপনি নির্ধারণ করে ফেলেন। 1 মাসের রুটিন করার দরকার নেই, আজকে রাতে ঘুমানোর সময় আপনি নির্ধারণ করে ফেলবেন যে আগামীকালকে কোন সময় আমি কি করব। ধরলাম আমার কোন একটা জায়গায় একটা কি আছে, মিটিং আছে, বা কোনো জায়গায় একটা বিয়ের দাওয়াত আছে, বা কোনো জায়গায় একটা প্রোগ্রাম আছে, সেখানে আমাকে 3 ঘন্টা স্টে করতে হবে। সমস্যা কি, আমি 3 ঘন্টা স্টে করার পরেও তো আমার পড়াশোনার টেবিলে আমি 10 ঘন্টা থাকতে পারি, আমার তো সমস্যা নেই। আমি কি কথা বুঝাতে পারছি? কোশ্চেন ব্যাংক আপনি যে কোনো কোশ্চেন ব্যাংকে ফলো করতে পারেন। বিসিএস এর প্রশ্ন সমাধান করার জন্য আপনি যে কোনো প্রশ্ন সমাধান করতে পারেন। যারা জব করে তাদের জন্য রুটিন রেখেছি, একটু পরে আসতেছে। আমি কি কথা বুঝাতে পারছি? এটা হচ্ছে একদম ফ্রেশার স্টুডেন্টের জন্য রুটিন। যারা হাউস ওয়াইফ বা গৃহিণী তাদের জন্য রুটিন দেখেন, একটু মনোযোগ দিতে হবে। দেখেন, যারা গৃহিণী তারা কি করবেন, সেম 5টা থেকে 5টা 30 উঠলেন, ফ্রেশ, নামাজ, হাঁটাহাঁটি করলেন 5-7 মিনিট। কারণ ফজরে যখন আপনি 5-7 মিনিট হাঁটবেন, চোখের যে একটা ঘুমের আভাস এটা দূর হবে এবং শরীর আপনার পার্মানেন্টলি সুস্থ থাকবে। ভোরবেলার 5-7 মিনিটের বাতাস শরীরে লাগাইছেন মানে আপনি সুস্থ। ভোরের বাতাস এতটা ঔষধের মতো কাজ করে। এই জন্যই তো আমাদের ডিরেক্ট বলাই আছে যে যত দ্রুত পারো ঘুমিয়ে যাও আর যত দ্রুত পারো ঘুম থেকে উঠে পড়ো। ভোরে উঠেন, পড়াশোনায় শুধু সাফল্য না, মানে আপনার এত বেশি সাফল্য আসা শুরু করবে ভোরে উঠলে, যেটা আসলে আপনি নিজেও চিন্তাও করতে পারবেন না। ভোরে উঠার অভ্যাসটা করতে হবে। এবার আসেন, 5টা 30 থেকে 7টা পর্যন্ত আপনি বাংলা পড়লেন, 7টা থেকে 8টা 30 পর্যন্ত আপনি রান্না সকাল এবং দুপুরের জন্য একসাথে করে ফেললেন। এখন আপনি বলতে পারেন যে এটা পরিবার মানে না। ভাই, আপনি যদি আপনার পরিবারকে ঠান্ডা মাথায় বুঝান যে আম্মা বা আব্বা, সামনে নিবন্ধন পরীক্ষা, আমাকে আগামী 4টা মাস একটু কষ্ট করে আপনাদেরকে সকালে রান্না করব, একসাথে আপনারা হচ্ছে দুপুরে পর্যন্ত খেয়ে নিয়ে, আপনি কি করলেন, 7টা থেকে 8টা 30 পর্যন্ত আপনি রান্না করলেন সকাল এবং দুপুরের জন্য। একটু হালকা যদি ধরেন আপনার একটু হালকা খারাপ লাগতেছে, আপনি 8টা 30 পর্যন্ত, এই যে 8টা 30 থেকে 9টা পর্যন্ত ধরলাম, আপনি কি করলেন, 9টা পর্যন্ত আধা ঘন্টা একটু হালকা রেস্ট নিলেন। এরপরে 9টা থেকে 10টা আপনি সাধারণ জ্ঞান পড়লেন। এরপরে 10টা থেকে 12টা পর্যন্ত আপনি ইংলিশ পড়লেন। এরপরে 12টা থেকে 3টা পর্যন্ত গোসল, নামাজ, খাওয়া দাওয়া, হালকা বিশ্রাম, রান্না যদি টুকটাক থাকে সেটাও আপনি করলেন। 3টার সময় ঘুম থেকে উঠলেন বা বিশ্রাম থেকে উঠলেন, এরপরে গণিত প্র্যাকটিস করলেন। এরপরে যদি আপনি পড়তে চান 5টা থেকে 7টা আপনি কোন একটা প্রশ্ন ব্যাংক সমাধান করলেন। এরপরে 7টা থেকে 9টা কোনো লাইভ ক্লাস থাকলে সেটা করলেন। 9টা থেকে 10টা বিজ্ঞান বা অন্য কোনো সাবজেক্টের ল্যাকিং থাকলে সেটা পড়লেন। 10টা 30 মিনিট খাওয়া দাওয়া করে 10টা 30 থেকে 5টা পর্যন্ত একদম নাগাতার ঘুম দিলেন, শেষ। এভাবেও যদি আপনি পড়েন, আপনি 12 ঘন্টা পড়ার টেবিলে থাকা সম্ভব। ধরলাম আপনি আরো 2 ঘন্টা কি করলেন, আপনি আর বাচ্চা কাচ্চা বা হচ্ছে আদার্স এক্সেট্রা পারিবারিক কোনো কাজে ব্যয় করলেন, তাও তো আপনি 10 ঘন্টা পড়ার টেবিলে থাকতে পারেন। আপনি কেন গুছালো লাইফে আসতেছেন না? গুছালো লাইফে আসলেই আপনার দ্বারা সম্ভব চাকরি, অন্যথায় আপনি চাকরি পাবেন না। হ্যাঁ, বাচ্চা পালার জন্য ভাই, আমার চাকরি দরকার, কিন্তু আমি স্যাক্রিফাইস করতে জানি না, আমি জীবনে কোনদিন চাকরি পাবো না। আমাকে যুদ্ধ করতে হবে আগামী 5টা মাস। আমার বাচ্চা আছে, বাচ্চাকে সাথে নিয়ে যুদ্ধ করতে হবে। আমার বাচ্চাকে আমি পাশ কেটে কারো কাছে যদি রাখা যায় তার কাছে রাখবো, আমার কাছে রেখে পড়া লাগলে আমি সেটাও করব। কিছু করার নাই, আপনি পরিস্থিতির শিকার, এটা ভেবে আপনাকে পড়তে হবে। ভাবতে হবে যে 5টা মাস আমাকে সবকিছু উপেক্ষা করে পড়তে হবে, সব বিপদ আমার সাথে আছে, এটা ভেবেই আমাকে পড়তে হবে। কারণ এই 5 মাস পর আমি চাকরিজীবী হয়ে যাওয়ার পর, আমার ব্যক্তিত্বের পরিচয় তৈরি হওয়ার পর আমাকে এই পরিশ্রমটা করা লাগবে না, এটা ভেবে আপনাকে পরিশ্রম করতে হবে। শোনেন, আপনি যখন নিজেকে নিজেই ওজোর বানিয়ে দিবেন, নিজেকে নিজেই অজুহাত বানিয়ে দিবেন, তখন আপনি কিন্তু আর কখনোই নিজেকে গুছালো ফরম্যাটে নিয়ে আসতে পারবেন না। নিজেকে অজুহাতে না রেখে সবসময় স্যাক্রিফাইস মাইন্ডের হন। স্যাক্রিফাইস করতে হবে, কষ্ট করতেছি, ডাবল কষ্ট করব, স্যাক্রিফাইস। আপনি যত স্যাক্রিফাইস করতে পারবেন তত বেশি পড়াশোনা। এই যে একজন বলতেছেন স্যার 7 মাসের বাচ্চা আছে, আমি ঢাকায় একা থাকি, কেউ নেই এখানে, সমস্যা নেই, 7 মাসের বাচ্চারে কোলে নিয়ে যখন ঘুমাবে তখন পড়বেন, টুকটাক রান্না বান্না করবেন, একসাথে খেয়ে নেবেন। এরপরে যখন বাচ্চা আবার জেগে উঠবে, কান্নাকাটি করলো, সমস্যা কি, ও কান্নার মধ্যেও আপনি পড়লেও সৃষ্টিকর্তা আপনাকে রহমত দিবে। যখন বাচ্চা কান্নাকাটি করবে বা হচ্ছে একটু দুষ্টুমি করবে বা বাচ্চাকে একটু বেশি সময় দেওয়া লাগবে, ওই সময় আপনি একটু ম্যাথ প্র্যাকটিস করবেন। আপনি কি জানেন যে আপনি খাতায় লিখতেছেন, বাচ্চা এটা দেখার সাথে সাথে বাচ্চাটা বড় হয়ে বাচ্চাটাও মেধাবী হবে, জেনিয়াস হবে। বাচ্চারা অনুকরণ করতে বেশি পছন্দ করে ছোটবেলা থেকেই। মা যা করে বাচ্চারা তাই শেখে, এটা আপনার বাচ্চার জন্য ভালো।
যখন দেখবেন যে আপনি মনোযোগ আনতে পারতেছেন না, তখন আপনি ম্যাথ প্র্যাকটিস করবেন। ম্যাথ প্র্যাকটিস করলে মনোযোগ লাগে না। 10টি গরুর দাম কত, একটির দাম কত, অটো মনোযোগ চলে আসে। যখন দেখবেন মনোযোগ কম আসতেছে, তখন এমসিকিউ প্র্যাকটিস করেন, মনোযোগ অটো চলে আসবে। বাংলাদেশের রাজধানীর নাম কি, কি 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 উত্তেজনা কাজ করতেছে, ঢাকা। এইরকম জিনিসগুলোকে ফলো করবেন। আর যখন দেখবেন বাচ্চা ঘুমায় গেছে, তখন মুখস্থ টাইপের জিনিস পড়বেন, শেষ। যাদের বাচ্চা আছে তাদের ক্ষেত্রে এই কথা ক্লিয়ার? কথা কি বুঝতে পারছে? এই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। প্রাইভেট জব করি, হ্যাঁ কোনো সমস্যা নেই। যারা প্রাইভেট জব করেন তাদের জন্য, পার্ট টাইম জব যারা করেন, কর্মজীবী যারা, তাদের দৈনিক পড়ার রুটিন 5টা থেকে 5টা 30 ফ্রেশ নামাজ, 5-7 মিনিট হাঁটাহাঁটি করলেন। 5টা 30 থেকে 7টা বাংলা পড়লেন। 7টা থেকে 8টা সাধারণ জ্ঞান পড়লেন। 8টা থেকে 9টা ইংরেজি পড়লেন। ব্যাস, আপনার কাজ শেষ। কারণ 10টা থেকে আপনার অফিস, বা 9টা থেকে অনেকের অফিস আছে। তাহলে আপনি 1 ঘন্টা এখানে কম পড়া এই দিক থেকে সময় বের করবেন। তাহলে 8টা থেকে 9 ধরলাম আপনার 10টাই অফিস, তাহলে 10টা থেকে 6টা আপনি অফিস করলেন। শোনেন, যদি থাকে নসিবে বাবা, যদি মনের মধ্যে থাকে যে আমি এই প্রাইভেট জব থেকে বের হয়ে সরকারি জব করব, তাহলে অফিসের ফাঁকে ফাঁকেও কিন্তু মোবাইলের মধ্যে কোশ্চেন ব্যাংক পড়া যায়। ওই যে বললাম না যে আমাকে স্যাক্রিফাইস করার মন মানসিকতা থাকতে হবে। আমি অফিসের ফাঁকে 1 ঘন্টা সময় পাইছি, ওকে ডান, ওই 1 ঘন্টা আমি কোশ্চেন ব্যাংক দেখতেছি, বা মোবাইলে কোশ্চেন ব্যাংক থেকে ছবি তুলে নিয়ে গেছে, ওগুলো আমি পড়তেছি। ভাই, সফল হওয়ার হিস্ট্রি গুলো একটু কঠিনই হয়। সফল হইতে গেলে এরকম ত্যাগ স্বীকার করতেই হয়। সফল হওয়ার পর যাতে আপনি গর্ব করতে পারেন, গল্প করতে পারেন, বাচ্চাকে যাতে বলতে পারেন যে আমি এত কষ্ট করে এই জায়গায় অ্যাচিভ করছি, তুই জানোস। বন্ধুদের সাথে যাতে গর্ব গর্ব করে বলতে পারেন, পরিবারকে যাতে গর্ব করে বলতে পারেন, এরকম কিছু স্যাক্রিফাইস মুভমেন্ট থাকতে হবে। এর ফাঁকে ফাঁকে আপনি যতটুকু পারবেন পড়ার চেষ্টা করবেন। কথা বুঝি নাই? এরপরে কি করবেন? 6টা থেকে 7টা এই সময় আপনি পড়তে চাইলেও পড়তে পারবেন না, হালকা বিশ্রাম নিয়ে নামাজ পড়েন, একটু হাঁটাহাঁটি করেন, ব্যাস। এরপরে আসেন 7টা থেকে 9টা যদি লাইভ ক্লাস থাকে করেন, আর নাহলে এই সময়টাতে আপনি পড়াশোনা করেন। এই সময়টাতে আপনি পড়াশোনা করেন, বা আপনি সকালে লাইভ ক্লাস করতে পারেন না, এই সময় আপনি লাইভ ক্লাসটা রেকর্ড ক্লাস করে নেন, মানে যেটা যখন সম্ভব। কারণ অনেকে যারা পার্ট টাইম জব করে তারা করতে পারে না। কথা বুঝতে পারছি? এরপরে আসেন আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, এরপরে আপনি কি করলেন? 9টা থেকে 11টা পর্যন্ত গণিত বা বিজ্ঞান পড়লেন, ব্যাস। এরপরে 11টা থেকে 5টা পর্যন্ত ঘুম দিলেন। ভাই, টেবিলে এভাবে থাকলেও 7 ঘন্টা 30 মিনিট থাকা সম্ভব। একজন চাকরিজীবীর ক্ষেত্রে 7 ঘন্টা 30 মিনিট পড়ার জন্য বের করা, এটা কিন্তু চারটিখানি কথা না। ধরলাম আপনি আধা ঘন্টা আরো পড়লেন না, তাও 7 ঘন্টা পড়ার টেবিলে থাকা সম্ভব। যেহেতু আপনি চাকরিজীবী, তো সৃষ্টিকর্তা আপনার প্রতি একটা রহমত বর্ষণ করবে। আপনি 7 ঘন্টা পড়লেও আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। কথা কি বুঝাইতে পারছি? কিন্তু আপনার মাইন্ডটা থাকতে হবে স্যাক্রিফাইস করার মাইন্ড। আপনার যদি স্যাক্রিফাইস করার মাইন্ড না থাকে, তাহলে আপনি সফল হতে পারবেন না। সফলতার জন্য স্যাক্রিফাইস করার মাইন্ড থাকতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো সব মিলায়া আজকে এই ছিল আমাদের আলোচনা।